প্রশ্ন তিনি এই করে সেই করে, পাচ্ছেন না কেন? তার কারণ কি? রাজনৈতিক মাঠে আপনার উপস্থিতি নেই। অধিকাংশ শিক্ষিত প্রফেসর এবং প্রফেসরদের ছেলেরা এবং মেয়েরা অন্য ছাত্র বা অন্য ছাত্রী সংগঠন করে, অধিকাংশই। আমি বলবো না মুজাফফর মক্কাটা মানুষ ওর উপর দায়িত্ব ছেড়ে দিয়ে গেলাম। সম্মানিত উপস্থিতি, বয়সের মাপে কথা বলতে হবে। প্রফেসর সাজেদ মীর সিনেটর আজ 3 দশক যাবৎ জমিয়তে আহলে হাদিসের সভাপতি পাকিস্তানের। তার জন্য যদি সে নাজায়েজ না হয়, প্রফেসর ডক্টর আব্দুল্লাহ ফারুকের জন্য সামনের বাংলাদেশের সিনেটর হওয়া নাজায়েজ হবে না। প্রস্তুতি নিতে হবে। আল্লামা আব্দুল্লাহ আল কাফি নিয়ে আমার আলোচনার বিষয়, সেদিকে আমি যাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি এত বিশাল একজন ব্যক্তিত্ব। 25 মিনিটের বক্তব্য যদি বুঝতে চান তার ব্যাপারে, তার আগে 25টি সেমিনারে অংশগ্রহণ করে আসতে হবে। 25টি সেমিনারে যদি অংশগ্রহণ না করেন, আল্লামা আব্দুল্লাহ আল কাফির ব্যাপারে 25 মিনিটে আমার বক্তব্যের কিছুই বুঝবেন না। তা আমি জানি। হেডলাইনে সামান্য টোকা দেখে চলে যাব। ছাত্র, যুবক, প্রফেসর এবং শিক্ষকদেরকে বলবো সেমিনারের আয়োজন করেন ঘন ঘন। প্রত্যেকটা বিষয়ের উপরে মাথা প্রস্তুত করতে হবে। আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি, যা 1900 সালে তার জন্মটা যখন হয়েছে, তার আগে এই উপমহাদেশে কতগুলো ঘটনা ঘটেছে। একটি হলো কথিত ওহাবি আন্দোলন, যার উপরে আল্লামা আব্দুল্লাহ আল কাফি সাহেব প্রায় 1000 পৃষ্ঠায় বই লিখে গেছেন। সেটা প্রায় 1948 সালের ঘটনা। কোরআন, হাদিস, ইতিহাস, দর্শন, ফিকহ, উসুল, রাজনীতি ও সমাজনীতির অপূর্ব সমাবেশ। 3 শতাধিক ইমাম, ফকিহ ও মুহাদ্দিসের জীবনী, ইসলামের পতন যুগের কাহিনী, হিন্দু ইসলামের আবির্ভাবের যুগের ইতিহাস, তথাকথিত ওহাবি আন্দোলনের বিস্তৃত ও সম্পূর্ণ ইতিহাস, মযহব সমূহের প্রচার ও প্রতিষ্ঠার ইতিহাস, জাতীয় দুর্গতির মূল ও সঠিক কারণ এবং তাহার প্রতিকার। 8 শতাধিক পৃষ্ঠায় সম্পূর্ণ বিরাট গ্রন্থ, বাংলা সাহিত্যের অভিনব অমূল্য সম্পদ, ইসলামী শাসনতন্ত্রের সূত্র রচয়িতা কর্তৃক অর্থাৎ আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি কর্তৃক প্রণীত গ্রন্থ শীঘ্রই প্রকাশিত হচ্ছে। 1948 সালের অ্যাডভার্টাইজমেন্ট। সেই 1000 পৃষ্ঠার গ্রন্থ কোথায়? কে লুকালো? আহলে হাদিস পরিচিতি 4র্থ সংশোধন করতে গিয়ে 1/2 শতাধিক ভুল করেছেন। সুজাউদ্দৌলারে গুজাউদ্দৌলা করেছেন। একটা ফার্সি কবিতার মধ্যে 8টা ভুল করেছেন। নগমাজ না এই আস্তের মধ্যে ইসলামকে ইসবাত লিখেছেন। কে কে করলেন এই সংশোধনীটা? মনে না চায়, গায়ে না ধরে, ব্রেন না থেকে করেন না। ছেলেরা, সব্বানের ছেলেরা অনেক লেখাপড়া জানে। দায়িত্ব দেন 2-3 জনকে, সুস্থ এবং শুদ্ধ করে লিখবে। সম্মানিত উপস্থিতি, কাফি সাহেবকে নিয়ে আলোচনা করতে বলেছেন। সেই সময়ের কাফি সাহেব, যার আগে গোটা উপমহাদেশ বলে কথা বলতে বলা হয়েছে, খালি হেডলাইন বলে যাব। যার আগে উপমহাদেশে সৈয়দ আহমদ বেরলভী এবং আল্লামা ইসমাইল শহীদের নেতৃত্বে এবং সেনাপতিত্বে গোটা ভারতব্যাপী তৌহিদি আন্দোলন, সুন্নতের আন্দোলন, সংস্কার আন্দোলন শুরু হয়ে সেটা জিহাদি মুভমেন্টে পুরাপুরি অসশস্ত্র যুদ্ধে রূপান্তরিত হয়ে ইংরেজদের বিরুদ্ধে এবং শিখদের বিরুদ্ধে যুদ্ধের একটা পর্যায়ে গিয়ে তাদের বালাকোটের যুদ্ধে তাদের শাহাদত হয়েছে। আল্লাহ তাদেরকে শহীদ হিসেবে কবুল করুন, আমি নিশ্চয়তা দিচ্ছি না। তার ধারাবাহিকতায় মৌলানা বেলায়েত আলী এনায়েত আলী ভ্রাতৃত্ব নামে আল্লামা আব্দুল্লাহ আল কাফির তরজমানুল হাদিসে কয়েক সংখ্যা লিখেছেন, কেউ পড়েন নাই তা আমি জানি। তাদের নেতৃত্বে গোটা ভারতে ইংরেজ বিরোধী, শিখ বিরোধী প্রচুর যুদ্ধ হয়েছে, রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছে সেগুলা। তার ছেলে আব্দুল্লাহ দীর্ঘদিন যুদ্ধ করেছেন। সেই যুদ্ধের যে সেটা 1950 সাল পর্যন্ত বিস্তৃত ছিল। আরাফাত যদি ঠিক মতো কেউ পড়ে থাকেন তাহলে সেখানে পাবেন ধারাবাহিক ইতিহাস। কিছু কিছু আব্দুর রহমান বিএবিটি সাহেব, সাবেক সেক্রেটারি জেনারেল লিখেছেন। নতুন মনে হচ্ছে আপনাদের কাছে,
আমি জানি নতুনই, কেন প্রচুর সেমিনার ছাড়া এই কমের জাগানোর কোনো সম্ভাবনা নাই। আহলে হাদিস পরিচিতি পড়েছেন? এখানে কয়জন লোক আছেন? হাত তোলেন তো সাহস করে। আহলে হাদিস জানবেন, কাফি সাহেবরে চিনেন আপনারা। আসছেন, আসার যাওয়া, খিচুড়ি খাওয়া, তাবলিগে ইস্তেঞ্জার মধ্যে ইস্তেঞ্জা করা, এটা চলবে না ভাই। বলেন যে ডাকে না কেন? আপনার অবস্থান কোথায়? সেখানে যুদ্ধের মাঠে সৈয়দ ওমর বেরলভী, যুদ্ধের মাঠে আল্লামা ইসমাইল শহীদ, যুদ্ধের মাঠে বাংলাদেশের আহলে হাদিসরা, যুদ্ধের শহীদ বাংলাদেশের আহলে হাদিসরা, সম্পদ যেগুলো বাজেয়াপ্ত হলো আহলে হাদিসদের, সেদিক পিনাকি ভট্টাচার্য পর্যন্ত আহলে হাদিসের কথিত ওহাবিদের নিয়ে কথা বলেছে। পুলিশ যাদের উপর প্রথম অত্যাচার করেছে, যাদের উপর নির্যাতন করেছে, যাদেরকে ধরপাকড় করেছে, তারা প্রথম আহলে হাদিসরা ফ্রান্স থেকে বলেছে। আর আমার ছেলেরা ইতিহাস জানে না। ধন্যবাদ দেব পিনাকি ভট্টাচার্যকে। আপনি তখন মাঠে ছিলেন, শত শত গ্রন্থ আপনার পক্ষে রচিত হয়েছে। আপনি সেদিন মাঠে ছিলেন, আপনাকে নিয়ে ইতিহাস থিসিস রচিত হয়েছে। আপনি সেদিন মাঠে ছিলেন, আপনাকে ছাড়া কেউ কথা বলতে পারেনি, আপনিই প্রথম। আর একটু পরেরটা আমি আগে বলে দিয়ে যাই। 1900 সাল থেকে নিয়ে 1960 সাল পর্যন্ত, এই পর্যন্ত যদি একজন চিন্তাবিদের নাম আসতো, তিনি মাওলানা আকরাম খাঁ একা। একজন চিন্তাবিদের নাম আসলে আল্লামা আব্দুল্লাহ আল কাফি একা। একজন চিন্তাবিদের নাম আসলে আল্লামা আব্দুল্লাহ আল কাফির বড় ভাই আল্লামা আব্দুল্লাহ আল বাকি। তিনজন ব্যক্তি ছাড়া কোনো আলেমের নাম ছিল না। কেন? তারা মাঠে ছিলেন। কি লিখবে আজকে আজাদের? কি লিখবে কাফি সাহেব? কি বক্তব্য দিবেন কাফি সাহেব? বাকি সাহেব কোথায় সম্মেলন করছেন? সারা জাতি এই তিন ব্যক্তিত্বের দিকে তাকিয়ে থাকতো। এখন আপনি কোথায়? আমি কোথায়? কাকে নিয়ে কি করছেন? সম্মানিত উপস্থিতি, সেই যুগটা পাড়ি দিয়ে ওহাবি ধর পাকর মায়ের ধর দেশান্তরিত হওয়ার পরে 1900 সাল পৌঁছে গেল। সেই সময় আল্লামা আব্দুল্লাহ আল কাফি সাহেবের জন্ম। প্রক্রিয়া ধারাবাহিকতা নিয়ে আসতে হবে আপনাকে। আমাদের একটা বিশাল সম্পদ আছে, আমি পরে ভুলে যাব। মদিনা থেকে, জামিয়াতুল ইমাম থেকে পাশ করা ছাত্র যারা আছে, উম্মুল কোরা থেকে পাশ করা যারা আছে, সৌদি আরবের আরো বিভিন্ন ইউনিভার্সিটি পাশ করা ছাত্র যারা আছে, তারা আমাদের জাতীয় সম্পদ। যে দেশকে আল্লাহ ইসলামিক রাষ্ট্রে রূপান্তরিত করতে চান, সেই দেশে ওই মাপের আলেম পাঠান। আমার মনে হয় প্ল্যাটফর্ম রচিত হচ্ছে, সব ডামাডোল শেষ হয়ে যাবে, টিকে থাকবে আহলে হাদিসরা। আমার মনের মধ্যে আশা মারাত্মক ভাবে রয়েছে, কঠিন ভাবে রয়েছে, দৃঢ়ভাবে রয়েছে। পরিবর্তন সূচিত করবে আমাদের সব্বানেরা, আমাদের আহলে ছাত্র সমাজের ছেলেরা, আমাদের তরুণরা, যুবকেরা, এবং তারা বোঝার চেষ্টা করছে, এগিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। পরের কথাটা আমি আগে বলে গেলাম। আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ পূর্বপুরুষ কিন্তু সেনাপতি। এই বাংলার যুদ্ধে সেনাপতিত্ব করতে এসেছিলেন। বাড়ি কিন্তু চিটাগাং রাউজান। পূর্বপুরুষের সেনাপতিরা যুদ্ধ করতে করতে চিটাগাং পর্যন্ত গেছেন ইসলাম খার যুগে। এই যে এই জায়গাটা না, এখানে যেখানে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত, 54 কিংবা 52 বিঘা জমির উপরে সৌদি আরব সরকার পয়সা দিয়েছিলেন আমার যতটুকু জানা। সেই জায়গায় আপনারা এখানে কি করছেন? একত্রিত হতে পেরেছেন প্রফেসর ডক্টর আব্দুল বারী স্যারকে দেওয়া। সেখানে ছোট একটু প্রতিষ্ঠান হয়েছে, এখনো পর্যন্ত পূর্ণাঙ্গ ইসলামী বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হতে পারেনি। তবে ধন্যবাদ দেব, অ্যাফিলিয়েশন এসেছে। এখন আপনাদের দায়িত্ব, কে কয়টা বিল্ডিং করে দেবেন? আপনাদের দায়িত্ব পূর্ণাঙ্গ পিওর ইসলামিস্টদের হাতে এই ইউনিভার্সিটির দায়িত্ব প্রত্যার্পণ করা। এখন আপনাদের দায়িত্ব প্রতিটা আহলে হাদিসের মাদ্রাসা যেন এই ইউনিভার্সিটির সাথে সংযুক্ত থাকে এবং তাদেরকে এই ইউনিভার্সিটির সার্টিফিকেট দেবে, যাতে তাদের সার্টিফিকেট দুর্বল না হয়। আমি একটু ইশারা দিয়ে গেলাম। দৃঢ়তার মধ্যে থাকলে, সবল মানসিকতা থাকলে সবই সম্ভব ইনশাআল্লাহ। আল্লাহ সম্ভব করে দিবেন। ওই যে মুহূর্তটা একটা রাজনৈতিক গ্যাপ পড়েছে, ওদিকে ইংরেজরা চলে যেতে চায়, ওদিকে কথিত ওহাবি আন্দোলন শেষ একটা পর্যায়ে চলে গেছে,
1906 সালে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছে, সেখানে মৌলানা আকরম খাঁ সরাসরি যোগ দিয়েছেন, আল্লামা আব্দুল্লাহ আল কাফি পরে যোগ দিয়েছেন। তারপরে আপনার খেলাফত আন্দোলন, মৌলানা আকরম খাঁ প্রত্যেকটাই যোগ দিয়েছেন, মুসলিম লীগে যোগ দিয়েছেন, মৌলানা আকরম খাঁ খেলাফত আন্দোলনে যোগ দিয়েছেন, কৃষক প্রজা পার্টিতে যোগ দিয়েছেন। আল্লামা আব্দুল্লাহ আল বাকি কাফি সাহেবের বড় ভাই, তিনি সভাপতি, ডাইরেক্ট সভাপতি কৃষক প্রজা পার্টির। তারপরে আপনার মুসলিম লীগের যে সকল 1941 সাল থেকে 1949 সাল পর্যন্ত মুসলিম লীগের সভাপতি মৌলানা আকরম খাঁ। এটা এই জন্য বললাম যে যুগের প্রেক্ষাপটে মনীষীদের জন্ম হয়েছে। আল্লামা আব্দুল্লাহ আল কাফি শুধু একদিকে কাজ করেননি, আকীদার দিকে লিখেছেন, ওই এক কাজ করেছেন, আমলের দিকে লিখেছেন, ফতোয়া লিখেছেন, ইতিহাস লিখেছেন, তারপর সমাজনীতির উপর কাজ করেছেন। কোন দিকে তার লেখনী নাই? প্রত্যেকটা বিষয়ের উপরে 2টি 3টি করে পিএইচডি ডিগ্রি হতে পারে। আপনারা ধীরে স্থিরভাবে শুনে নিন, একটা বই আপনারা পড়েন নাই, কাজে এই মুহূর্তে আমি হতাশ, কেন ইসলামিক ফাউন্ডেশনের একটা কর্মচারী হওয়ার মধ্যে ওই পর্যন্ত আমাদের ব্রেন উঠেছে, রাষ্ট্রের উচ্চ স্তরে পৌঁছার মতো ব্রেন আমাদের এখনো হয়নি, কারণ আমাদের ছেলেরা মেয়েরা অন্য পার্টি করে। ফিরিয়ে আনতে হবে সব। আজকে বই লিখেছেন নাকি আল্লামা আব্দুল্লাহ আল কাফি। জামাত ইসলামী আর আহলে হাদিসের মধ্যে পার্থক্য কি? আমি জামাতের বিরুদ্ধে কোনো এই প্রকাশ্য কোনো ধরনের বিদ্রোহ ঘোষণা করছি না, কোনো আন্দোলন করছি না, কোনো কটাক্ষও করছি না। আজকে যখন রাজনীতির সামান্য গন্ধ পায় আমাকে ফোন করে বলে যে ভাই আপনি যদি আবার রাজনৈতিক দল দাঁড় করান তাহলে আমাদের কি হবে, ফিল তো একই। আমি বলে অত দুশ্চিন্তার দরকার নাই তোমাদের, প্রয়োজন এবং সময় বলে দিবে আমরা কি সিদ্ধান্ত নেব। আপনি এখনই মাথা নত করে বসে আছেন ডামাডোল দেখেই, নো নেভার। আপনি আপনার অবস্থায় ঠিক থাকেন, আপনার কাছে আসতে হবে। মাথাটা ঠিক রাখেন, ধীর স্থির থাকেন, একবার শক্তিশালী অবস্থানে থাকেন, আল্লামা আব্দুল্লাহ আল কাফির মতো, আকরম খাঁর মতো। আকীদা নিয়ে যেগুলো আলোচনা করেছেন বইগুলো রয়েছে, পিএইচডি হচ্ছে মদিনা ইউনিভার্সিটিতে, ঢাকা ইউনিভার্সিটিতে হয়েছে, এমফিল হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় হচ্ছে, কিন্তু সেগুলোকে প্র্যাকটিক্যাল ফিল্ডে নিয়ে আসতে হবে। যে সকল বইগুলো আমরা জানি, আহলে হাদিস পরিচিতি বইয়ের নাম জানি আমরা, ইসলামী শাসনতন্ত্রের মূল সূত্র এটার আমরা নাম জানি, পাকিস্তানের ইসলামী শাসন সংবিধান এই বইয়ের নাম জানি আমরা, তারপরে ফিরকাবন্দি বনাম অনুসরণীয় ইমামগণের রীতি এই বইয়ের নাম আমরা জানি, কালেমা তাইয়্যিবা এই বইয়ের নাম আমরা জানি। নির্দিষ্ট পুরুষের স্ত্রীর কি হবে কত বছর আগে লিখেছেন জানেন? এই যে আয়না ঘরে বন্দি না, তাদের যে স্ত্রীরা কি হবে তাদের ফতোয়া। তারা যদি অন্যত্র বিয়ে করে বসেন, অন্যত্র বিয়ে করেছেন, স্বামী কোথায় জানেন না, স্বামীর অনুমতি নেই, জানেন না কিছু, স্বামী জেলখানাতে বেরিয়ে আসলো, এখন এই স্ত্রী কার হবে? ফতোয়া নিয়ে নানান কথা আছে। আজ থেকে অর্ধ শতাধিক বছর পূর্বে এই কিতাবের মধ্যে কাফি সাহেব বহু দলিল প্রমাণ দিয়ে প্রতিষ্ঠা করে গেছেন। আপনার ফতোয়া খুঁজে পাচ্ছেন না, কত অগ্রসর। আপনাদের এগুলা মনে রাখতে হবে। আরবিতে বই লিখেছেন কয়েকটা, উর্দুতে বই লিখেছেন কয়েকটা, ফার্সিতে বই লিখেছেন, ইংরেজিতে বই লিখেছেন, বাংলায় তো লিখেছেনই। এই বঙ্গভূমিতে, এই উপমহাদেশে এমন কোন বাপের বেটা আছে যে 5 ভাষায় বিশুদ্ধভাবে গ্রন্থ রচনা করতে পারে? আমার ধারণা অনুযায়ী সার্বিক বিচারে কাফি সাহেবের উপরে কেউ নেই। আপনারা বুঝবেন না সে বলছে, কেননা নোট পড়তে পড়তে, একই বইয়ের 3 প্রকারের সংকলন পড়তে পড়তে, একই করে 3 কাতরা জবাই করতে করতে লেখাপড়া বা শিক্ষা দীক্ষার এমনটাই নিচু পর্যায়ে আমরা নিয়ে গেছি যে আপনারা ওই মানুষটাকে বোঝার মতো সে ব্রেনে আমাদের নাই। সম্মানিত উপস্থিতি, আল্লামা আব্দুল্লাহ আল কাফি 1900 সালে জন্ম। তিনি তার বাবা সৈয়দ নজির হোসেনের ছাত্র আল্লামা আব্দুল হাদি, তার কাছে পড়াশোনা করেছেন। বড় ভাই আব্দুল্লাহ আল বাকি, তিনি কানপুর থেকে বড় ডিগ্রি নিয়েছেন এবং তার বাবার কাছ থেকে লেখাপড়া করেছেন। 2 ভাই আবার আব্দুল হাব নাবিনা, এই অন্ধ আলেম সৈয়দ নজির হোসেনের ছাত্র, তার কাছ থেকে কোরআন হাদিস পড়ে গিয়ে তারপরে কলিকাতা আলেম মাদ্রাসায় ভর্তি হয়েছেন।
অনেকেই বলেন কলিকাতা আলেম আসাদ থেকে মাত্র আলেম ফাজল পাস মানুষ, কলেজে পড়া মানুষ, উনি আবার কিসের আলেম? আরে বোকা, বাবার কাছে যিনি সৈয়দ নজির হোসেনের ছাত্র, আব্দুল ওহাব নাবিনা অন্ধ যিনি সৈয়দ নজির হোসেনের ছাত্র, দুইজন সৈয়দ নজির হোসেনের ছাত্রের কাছে কোরআন হাদিস পড়ার পরে তার কার কাছ থেকে আবার পড়তে হবে? এটা নিয়ে তাকে কটাক্ষ করা, আক্রমণ করা হয়। তোমরা বোঝোই নাই উনি কোন চিজ, যে পরিমাণ রেফারেন্স তিনি ব্যবহার করেছেন, যে যুগের বই পুস্তক তিনি ব্যবহার করেছেন, আর যেভাবে বাংলা ভাষায় স্থানান্তরিত করেছেন বিষয়গুলো, কার সাধ্য ছিল তার যুগে? মাত্র দুইজন ছাড়া, একজন হলেন আল্লামা আব্দুল হাই কাফি, আরেকজন হলেন মৌলানা আকরম খা, মাত্র ফাজল পাস মানুষ। পরবর্তীতে মৌলানা আব্দুর রহিম সাহেব ভাষা খুঁজে পেয়েছেন, প্রথম দিনে ভাষা দিয়েছেন কিভাবে আরবি বিষয়গুলাকে, ফিককে, উসুলকে, আকীদাকে, ইসলামিক রাজনৈতিক পরিভাষাকে, শাসন সাংবিধানিক রীতিনীতিগুলাকে বাংলা ভাষায় কোন শব্দে কোন বাক্যে স্থানান্তরিত করতে হবে, এই পথ দেখিয়েছেন কে? আল্লামা আব্দুল হাই কাফি এবং মৌলানা আকরম খা। এখন তো আপনারা মাঠে কিছুই দেখেন না, তাই না? অমুকের বই পড়েন, তমুকের বই পড়েন, অমুকের নোট পড়েন, এইটা কিন্তু আপনার পড়তে হবে, এই সিরিজ আপনার ধরতে হবে, এইভাবে ব্রেন তৈরি করতে হবে। আধায় কলে গাধায় বোঝে। আমি আর বেশি কিছু বলতে চাই না, এই দাসত্ব থেকে আপনাদের ছুটে আসতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লামা আব্দুল্লাহ আল কাফি সত্যাগ্রহী পত্রিকা সম্পাদনা করেছেন অতি অল্প বয়সে। মৌলানা আবুল কালাম আজাদের মতো উপমহাদেশের এত বিরাট ব্যক্তিত্ব, কংগ্রেসের সভাপতি ছিলেন, কংগ্রেসের শিক্ষামন্ত্রী ছিলেন ভারতে, তার সংস্পর্শে এসেছেন। জেলে যাওয়ার পরে তার পত্রিকার সম্পাদনা করেছেন, তারপরে তিনি পত্রিকা বের করেছেন, তরজমানুল হাদিস বের করেছেন, আরাফাত বের করেছেন, তারপরে যে সকল বক্তব্যগুলো দিয়েছেন, বক্তব্যের ধারার মধ্যে আসে। বক্তব্য এবং লিখনের ধারা কয়েকটা ভাগে ভাগ করা যেতে পারে। এক নম্বর হলো দাওয়া এবং তাবলিগ। দাওয়া এবং তাবলিগের ধারা এখানে বেঁচে আছে, যেটা আমার প্রফেসর ভাই বক্তব্য দিয়ে গেছেন, ওই একটা লাইনের উপর কিছু কথা বলেছেন। আরব দেশ থেকে এলমি সনদ যেটা সরাসরি আহলুল হাদিসের রয়েছে, অন্য কারো কওমি আলেমদের রয়েছে, কিন্তু যারা মাঠে ময়দানে আন্দোলন করেন বিভিন্ন দলমত, আল্লাহর নবীর পর্যন্ত তাদের কোনো সনদ নাই। আহলে হাদিসের সনদ রয়েছে, এলমি সনদ রয়েছে, তাফসিরের সনদ রয়েছে, হাদিসের সনদ রয়েছে, ফিকহের সনদ রয়েছে। এবং সৈয়দ নজির হোসেনের মতো এত বিরাট হাফেজ হাদিসের ছাত্র যারা, আব্দুল ওহাব, আপনি যদি বলেন আব্দুল মান্নান নজিরাবাদী, তিনিও সৈয়দ নজির হোসেনের ছাত্র, অন্ধ মানুষ ছিলেন, 35 বার সহিহ বুখারী পড়িয়েছেন পাকিস্তানে। তাতে হিংসুকেরা তাকে পায়খানায় আটকে রেখে বাড়িতে সিট কিনে আটকে দিত। সম্মানিত উপস্থিতি, এই এক ধারা। দ্বিতীয় ধারা জিহাদি এবং রাজনৈতিক ধারা, সৈয়দ আহমদ বরলি এবং শাহ ইসমাইল শহীদের যে ধারা, সেই ধারার তারাও নেতৃত্ব করেছেন। সেটা হলো জিহাদি ধারা, আন্দোলনী ধারা, সংগ্রামী ধারা। 3 নম্বর ধারা হলো মাদ্রাসা মসজিদ প্রতিষ্ঠা করা ইত্যাদিতে কয়েকটা ধারায় তিনি এটাকে ভাগ করেছেন আহলে হাদিস পরিচিতিটাকে। পরেনি নেই, তা আর বুঝাবো আমি কি, বুঝানোর শক্তি সাধ্য এই মুহূর্তে আমার নাই। সম্মানিত উপস্থিতি, বক্তব্য আমার গুটিয়ে নিয়ে আসতে হবে। তিনি খারেজি প্রসঙ্গে জানতেন, তিনি শিয়া প্রসঙ্গে জানতেন, তিনি জবরিয়া প্রসঙ্গে জানতেন, তিনি মর্জিয়া প্রসঙ্গে জানতেন, উপমহাদেশ আন্দোলন প্রসঙ্গে জানতেন। সারা পৃথিবীর কোন চিন্তা, কোন দর্শন, কখন কি হচ্ছে, সম্পূর্ণ তার নখদর্পণে ছিল। প্রতিটা পাতা খুললে আপনি বুঝতে পারবেন যে তার এলেমের ভার কতটা, তিনি কতটা সমৃদ্ধ, কত ভাষায় তিনি রেফারেন্স ব্যবহার করেছেন। আর দুটি কথা বলে আমার বক্তব্য এই মুহূর্তে শেষ করতে হবে। সেটা হলো, আমরা যেভাবে ব্যাখ্যা করি ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওহাবকে, আমরা দাঈ ইলাল্লাহ হিসাবে প্রচার করে বেড়াই, আর ওরা প্রচার করে বেড়াচ্ছে যে আমরা মাদখালিজমে বিশ্বাস করি। খুব প্রচার করছে ওরা। তোমরা বোঝো না এই বিষয়টা, শুধু অপবাদ দিচ্ছ। সময় লাগবে প্রচুর, আমি আর ওদিকে যাব না। এই অপবাদ তারা দেওয়া শুরু করেছে। আর আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি, তাকে কি বলেছেন? বিপ্লবী সংস্কারক। কিছুদিন আগেও ছিল হারাকা। আমি আল হারাকা সালাফিয়া নিয়ে থিসিস করেছি, তখন কেউ আমাকে বাধা দেয়নি সৌদি আরবে। এখন হারাকা লেখা যাবে না, এখন দাওয়া লিখতে হবে। আহলে হাদিস মুভমেন্ট আন্দোলন নেশকের নাম দিয়েছেন। কালকে আবার আমার ভাইয়েরা বলবে যে এখন আর আন্দোলন করলেন কেন, আহলে হাদিস নাপাক হয়ে গেল। বুঝে কথা বলেন।
তাহলে যে সৌদি আরবের এই ভূখণ্ডটাকে ইসলামাইজেশন করতে গেলে কি পরিমাণ তলোয়ার ভাঙতে হয়েছে, কি পরিমাণ মুশরিকদের সাথে যুদ্ধ করতে হয়েছে, কি পরিমাণ কবর ভাঙতে হয়েছে, সারা পৃথিবী তাদেরকে খারিজি ফতোয়া দিয়েছে। আর আপনার ইতিহাস না জেনে মনে করেছেন ইমাম মোহাম্মদ আব্দুল ওয়াহাব স্বপ্নে তাবিজ পাইছে, তাই না? কি শিখান আপনি? ভাইদের ব্রেন চেঞ্জ করতে হবে। এই ভূখণ্ডের স্বাধীনতার আন্দোলন আলোচনা করতে গিয়ে আমাদের ভাইরা শুরু করেন 52 সালের ভাষা আন্দোলন, তারা শুরু করেন 71-এর আন্দোলন। আরে ভাই, এই ভূখণ্ড কোথায় ছিল? ইংরেজদের কাছ থেকে এই ভূখণ্ড কেড়ে নিয়ে আসতে হয়েছে, এই ভূখণ্ড কেড়ে নিয়ে আসতে হয়েছে ইংরেজদের কাছ থেকে, যেটা পূর্ব পাকিস্তান নামে পরিচিত ছিল। The northwestern and eastern zones of India, in which Muslims are numerically in a majority, should be grouped to constituent independent states, in which the constitute shall be autonomous and sovereign. ভারতের উত্তর পশ্চিম এবং উত্তর পূর্ব যেখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ, সেগুলো নিয়ে স্বাধীন ভূখণ্ড প্রতিষ্ঠিত করতে হবে। মৌলানা আকরম খান নেতা ছিলেন, শেখ সাহেব তার একজন ছোকরা ভলান্টিয়ার ছিলেন, সরদিতার ছাত্র। আকরম খানকে এড়িয়ে গেছেন আমাদের সংগ্রামী ইতিহাসী ভাইরা, তাদের ইতিহাসের মধ্যে আকরম খান নাম নাই। 10 বছরের সভাপতি, 41 থেকে 50 সাল পর্যন্ত তাদের বই পুস্তক তার নাম নাই। কাফি সাহেবকে খালি বলছেন যে উনি জর্দা খাইতেন। আরে পাপির পাপি, জ্ঞান পাপি কাফি সাহেবের খালি কবে একবার জর্দা খাইছে তুমি তোমার ইতিহাসের মধ্যে ওইটুকুই খুঁজে পেলে? কত বড় প্রতারক! সেই প্রতারকদের পিছে পড়েছে আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা। ধোঁকাবাজ, কোন ধরনের কথা নেই। যদি উল্টাইতে চাও সামনে আসো, অক্ষর অক্ষর ধরিয়ে দেব। কোথায় কি লিখেছ, কোথায় ইতিহাস লুকিয়েছ, কোথায় আক্রমণ করেছ, কোথায় ফাও ক্রেডিট নেওয়ার চেষ্টা করছো, এগুলা চলবে না, টিকবে না। অতীত সামনে টিকবে না, সব্বান দাঁড়িয়ে যাচ্ছে লেখাপড়া করে। সম্মানিত উপস্থিতি, কাজেই ইমাম মোহাম্মদ আব্দুল ওয়াহাবকে নতুন করে ভাবতে হবে। ভয়ের চোটে তুমি এখন আন্দোলনকে দাওয়া বানিয়ে দিতেছ, মুভমেন্টকে তুমি এখন প্রিচিং বানিয়ে দিচ্ছ আমেরিকার ভয়ে। কয়দিনের ঠেলাই গোটা ইউনিভার্সিটির শেপ চেঞ্জ। এই জন্য আল্লামা আব্দুল হাই কাফি সাহেব ওদিকে যাই নাই। এত বড় মাথা, এত বড় সংগ্রামী, এত বড় বিপ্লবী মানুষ, তিনি বই লিখেছেন বিপ্লবী সংস্কারক মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব। এটা এত ভয়, এতই আতঙ্ক, আর তোমাকে ডাকা হবে? নো, নেভার। যা ইতিহাস সাহসী মানুষের পক্ষে রচিত হয়, দুর্বল মানুষের পক্ষে কোনোদিন ইতিহাস রচিত হয় নাই। ওহাবী আন্দোলন কথিত আহলেসের পক্ষে রচিত হয়েছে। রাজনৈতিক আন্দোলনের ইতিহাস আহলেসের পক্ষে রচিত হয়েছে। এলেমের ইতিহাস সিয়াসেত্তর হাফেজ, কুতুবে সিত্তর হাফেজ আল্লামা আহমদুল্লাহ রহমানি অন্ধ অবস্থায় 6 কিতাব পড়িয়েছেন। হাদিসের হাফেজ যত পাবেন আহলেসের মধ্যে পাবেন, এখনো পাবেন। এখনো যদি এলমি প্রতিযোগিতা হয়, মাদানে আলেম কয়েক শত এক সাইডে দাঁড়িয়ে যাবে, পিছানের কিছুই নাই। সম্মানিত উপস্থিতি, আল্লামা আব্দুল হাই কাফির মৃত্যুর প্রসঙ্গে 2 মিনিট বলে আমি আমার বক্তব্য শেষ করছি। যখন পাকিস্তান প্রতিষ্ঠিত হয়ে গেছে, 2 মিনিট দিতে হবে আমাকে, বসো একটু, 2 মিনিট দাও। এখন একটা পরিবর্তিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এখন আহলেসের কর্তব্য কি, কে নির্ধারণ করে দিবে? কি বক্তব্য? আমাদের ছেলেরা মাঠে গেছে, আমার বউ, পোলাপান, সন্তান আদি সব মাঠে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হলে হলে তালা ভাঙতেছে আমার সন্তান, কিন্তু আমার সাইনবোর্ড কোথায়? ওরা বলছে আমরা লাঠি ধরছিলাম, আমাদের ছিল, আমরা ছিলাম, মাঠে ছিলাম, ওনারা ছিল, আমরা ছিলাম, আমাদের কোথায়? নাই। না থাকাটাও যে খুব বেশি কিছু হয়ে গেছে তা নয়, কেন সামনে কি হবে ওটা কিছু কিছু আশ করা যায়। সামনে জেলাও সেই কদু, একদল খাইছে আরেক দল খাবে, এই কথা আমি বলবো না, আক্রমণ করবো না, কিন্তু ঘুরে ফিরে যে সেকুলার সেই সেকুলারই, ইসলাম নয়। যে জন্য এই ভূখণ্ড স্বাধীন হয়েছে সেটার কোনো সম্ভাবনা আপাতত নাই। যারা বসে আছেন তো হয়ে কি করে উপদেষ্টা হয়ে একজন হুজুর নিয়েছেন, আলহামদুলিল্লাহ ভালো মানুষ, শিক্ষিত মানুষ নিয়েছেন, ওই পথেই আছে। সুন্দরী ললনা কয়েকটা নিয়েছেন, আরো 100 জন নাকি নিবেন অতিরিক্ত। ওটা পার্লামেন্ট হবে না, ওটা বিউটি পার্লার হবে।
কিসের পার্লামেন্ট হবে? এখানে আমি আর কথা বাড়াচ্ছি না, কিছুই না, ওটা একটা পট পরিবর্তন হয়েছে মাত্র। এখানে তৃপ্তির ঢেকুর তোলার কিছু নেই। তবে আমরা কথা বলতে পারছি, একটা স্বাধিকার পাচ্ছি। এই সুযোগটা কাজে লাগিয়ে আমাদেরকে সামনের দিকে অগ্রসর হতে হবে। 2 নম্বর পয়েন্ট, পাকিস্তান হয়ে গেছে, সংগ্রাম আহলে হাদিস নেতৃত্ব দিয়েছে। ব্রিটিশ তাড়িয়ে যুদ্ধের মাধ্যমে বিতাড়িত করে রাজনৈতিক পরিবেশ আহলে হাদিসের সৃষ্টি করতে হয়েছে। সেখানে পাকিস্তান কায়েম হয়েছে, ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা হবে এই দাবি অনুযায়ী। তারপর দেখা যায় পার্লামেন্টে আবার সেই সেকুলাররাই, সেই কমিউনিস্ট, সেই ধর্মনিরপেক্ষতাবাদী, সেই সব কাফি সাহেব, তার ভাই মুসলিম লীগের সভাপতি, তারপরে আকরম খার পরে তা মুসলিম লীগের সভাপতি মাওলানা আকরম খা, কাফি সাহেব হত বিহব্বল হয়ে লিখছেন তার ভাষায়, পাকিস্তান গণপরিষদে কনস্টিটিউশন লেখা হচ্ছে, তার মধ্যে ইসলামের পক্ষে সুস্পষ্ট কোনো বিবৃতি নাই। এই পর্যন্ত সম্ভবত 93 পৃষ্ঠা যে পর্যন্ত লিখেছে আহলে হাদিস পরিষদের মধ্যে লিখছেন আর বলছেন, এই পর্যন্ত যখন আমি লিখছি তখন পাকিস্তান গণপরিষদের যে স্টেটমেন্ট সেটা এই পর্যন্ত আমার কাছে এসেছে। আমি এইটা বুঝতে পেরেছি, মিশ্র নির্বাচন, তারপর যুক্ত নির্বাচন, গণপরিষদের সদস্যদের প্রতি তার রক্তক্ষরণ হচ্ছে, একটার পর একটা লিখে যাচ্ছেন। এই জন্য পাকিস্তান হলো। কি করছো তোমরা? আকরম খা পদত্যাগ করলেন পার্লামেন্ট থেকে, বাকি সাহেবের মৃত্যু হলো 52 সালে। দেশ যাচ্ছে একসাথে স্বাধীনতার ঢেকুর তুলছে, আর এনাদের বুকে রক্তক্ষরণ হচ্ছে। দেশ গেল কোন জায়গায়? হলোটা কি? আমরা কি করলাম আর এখন এরা কি করছে? এখন যা হয়েছে একটা পর্যায়ে গেছে, সামনে কি হবে? আমাদের বক্তব্য দেওয়ার মতো সেই চিন্তাবিদ নেই, সেই শিক্ষিত লোক নেই, সেই সাহসী লোক নেই। এইটা সারতে গিয়ে আরো ভুল করেছেন 50টা 100 শতাধিক, তো কি সারবে? আমরা আমাদের সেই পর্যায়ের লোক নেতৃত্ব নেই। তবে আসবে, আমি সে আশাবাদী। শেষ করছি আমার বক্তব্য দিয়ে। 47 থেকে নিয়ে 57 সাল পর্যন্ত 9 জন প্রধানমন্ত্রী হয়েছে পূর্ব পাকিস্তানের। কিসের ইসলামী শাসন কায়েম করবে? সেদিকে যাই না তারা। 1900 আইয়ুব খান একটা পলিসি আটলো যে কিছু প্রশ্ন দিয়ে হুজুরদেরকে আটকাবো যাতে ইসলামী রাষ্ট্র এগুলো না করে। ব্যাংকের কি হবে, পররাষ্ট্রনীতির কি হবে, যুদ্ধনীতির কি হবে, সংখ্যালঘুদের কি হবে, হুজুরদেরকে তুমি আটকায়া তাদের মুখ যেন বন্ধ হয়ে যায়। রাগেব হাসান সাহেব উর্দু ভাষাভাষী মানুষ, লাহোরে এতেসাম পত্রিকায় তিনি আর্টিকেল লিখলেন। মে মাসের শেষের দিকে দাবিটা জানালো 48টা প্রশ্ন, 40টা প্রশ্ন। সারা বাংলায় এমন কোন লোক নেই, পাকিস্তানে কোনো লোক নেই যে এগুলোর উত্তর দিবে। রাগেব হাসান সাহেব দেখা করলেন আল্লামা আব্দুল্লাহ আল কাফি সাহেবের কাছে। ওস্তাদ কি করবো এখন? আমি তো কলিজার ব্যথায়, দিল্লির ব্যথায় অস্থির। এই দেখো অপারেশন সাকসেসফুল হয় নাই, একাধিকবার অপারেশন করেছি। এক হাতে বুক টিপতেছেন আর একদিকে কথা বলতেছেন। রাগেব তুমিও লেখো, বলছো যখন আমি অসুস্থ শরীরে আমি লেখার চেষ্টা করছি। এই যে বসলেন 24 ঘন্টা লিখতেছেন। তখন আলাউদ্দিন রোড ছিল বংশালের ওখানে, ওইখানে বসে করে লিখতেছেন। জুন মাসের 2 তারিখ এসে গেল। লিখেই চলেছেন, জবাব দিয়ে চলেছেন। অত্যাধুনিক প্রশ্নের জবাব। সারা পৃথিবীর যত সমস্যা সেখানে রয়েছে আলেমদেরকে আটকানোর জন্য আইয়ুব খান সহ অন্যরা দিয়ে রেখেছে। লিখতেছেন সারা বাংলাদেশের এই সুফিরা, সারা বাংলাদেশের হানাফি ভাইরা কিছু মনে করবেন না, তারা সারা বাংলাদেশের বিরোধীরা পক্ষরা কেউ পারছে না একমাত্র আল্লামা আব্দুল্লাহ আল কাফি ছাড়া। কি মনে করেছেন আপনারা? অত সস্তা গুল মেরে ইসলামী রাষ্ট্র কায়েম করবেন? এই 3 কোটি আহলে হাদিস বাদ দিয়ে এই দুরাশা পোষণ করবেন না। কয়েকটা পদ বন্টন করবেন ফাউন্ডেশনে, ইসলামিক ইউনিভার্সিটির সময় বিভিন্ন প্রতিষ্ঠানে কয়েকটা পোস্ট নিয়ে যদি সুখের ঢেকুর তুলেন যে কাম হয়ে গেছে, 3 কোটি আহলে হাদিস, 4 কোটি আহলে হাদিস আপনাদেরকে সামান্য ছাড়ও দিবে না এদেশে যদি আপোষ করতে না আসেন। আমরা লক্ষ্য করছি সবই, চোখের আড়ালে কিছুই নেই। আলহামদুলিল্লাহ। কয়েকটা প্রশ্নে কি করবেন? মাঠে গেলে আপনি জিরো নিয়ে ফেরত আসতে হবে। দ্রুত গতিতে আপনাদের আচরণ সংশোধন করতে হবে। সম্মানিত উপস্থিতি, জবাব লিখে চলেছেন। ওই দিন 3 তারিখ সন্ধ্যা হয়ে যাচ্ছে, রাত হয়ে যাচ্ছে, সব পক্ষের আলেমেরা সেখানে জড়ো হয়েছেন। আল্লামা আব্দুল্লাহ আল কাফি সাহেব লিখে চলেছেন। এখন ওই দিন সভাপতিত্ব করতে হবে। সভাপতিত্ব করবে কে?
এখন তো আপনারা রাজি হবেন না, তাই না? আকরাম খাঁ আহলে হাদিস বংশের হলেও আহলে হাদিস আন্দোলন করতেন না। এখন সভাপতিত্ব করবে কে সকল মাযহাবের? কাফি সাহেব পড়ে আছেন ওখানে বিছানায় লিখতে লিখতে, সবাই বলে আকরাম খাঁ সভাপতিত্ব করবে। ভিতর থেকে কোনো প্রতিবাদ আসে নাই। পল্টনে আমরা সম্মেলন করতে যাচ্ছি, প্রস্তাব দিয়েছে ডক্টর মুজাফফর যে আমাদের 3 কোটি মানুষ আছে, কমপক্ষে 30 লাখ মানুষ আমরা একত্রিত হব। কিন্তু বলে যে এটা সমন্বয় হবে, কে কোন পোস্ট হবে, কিসের পোস্ট পোষণ করলে মানেন পোস্ট পোষণের? প্রথম তো অবস্থান নিতে হবে, বোঝার চেষ্টা করুন। আপনাকে আপনি মনে করছে ফাউন্ডেশনে যাবে, সিনেটেও দিতে হবে, ডেকে পোস্ট পোষণ দিতে হবে। আপনার অবস্থানটা পরিষ্কার করতে হবে। ইনশাল্লাহ আপনারা পল্টনে 30 লাখ মানুষ উপস্থিত হতে পারবেন, 10 লাখ উপস্থিত হতে পারবেন। পল্টনে সভাপতি যদি কাফি করে থাকেন, পল্টনে সভাপতি যদি মৌলানা আকরাম খাঁ করে থাকেন, সেই যুগে আপনার সমস্যা কোন জায়গায়? দিতেই হবে। আমরা প্রথমত এইটা আদায় করে ছাড়বো। এখন সভাপতিত্ব কে করবে? মৌলানা আকরাম খাঁ। সবাই মেনে নিল সেটা। তারপরে দেখা গেল 40টা প্রশ্নের 38টা জবাব লিখে চলেছেন উনি। এক হাতে বুক ডলছেন, আর এক হাতে লিখে চলেছেন 38টা প্রশ্নের জবাব মাত্র 1.5 থেকে 2 সপ্তাহের মধ্যে লিখে শেষ করলেন। আলেমেরা সবাই বসে আছে, ফজরের আজান হলো। তা ওই সময় আল্লামা আব্দুল্লাহ আল কাফি সাহেব সামনে খাতা, এক হাতে কলম, আর এক হাতে বুক চেপে ধরে ওই লিখতে লিখতে তিনি ইন্তেকাল করলেন। আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। শুধু এইটুকুই বলি, বহু জায়গায় টাচ করে আপনাদেরকে বিদায় নিচ্ছি। সময় হলে আবার বিস্তারিত কথা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাকে এই মাহফিলে দাওয়াত দেওয়ার জন্য কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ। যুবকদের সাথে ছাত্রদের সাথে আমার কথা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত সুধীমণ্ডলী, কাফি সাহেবকে তিনি মেরে ফেলেছেন, কিন্তু আমরা মনে করি না কাফি সাহেব মরে গেছেন। আমরা 5 মিনিট শুনতে চাই কাফি সাহেব এখনো বেঁচে আছেন। আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ তার চেতনা আবার বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, ওনারা আমি এমনিতেই বোধহয় 5-6 মিনিট বেশি নিয়ে ফেলেছি। হ্যাঁ, আমি 5 মিনিট বেশি নিয়েছি, আরো 5 মিনিট ওনারা আমাকে দিয়েছেন। সেটা ডক্টর মুজাফফর খেয়াল করে দিয়েছে। এই দেশ যতদিন স্বাধীন থাকবে বা পরাধীন হবে, এই দেশে যতদিন ইসলামিক আন্দোলন থাকবে বা থাকবে না, এই দেশে যতদিন মুসলিমরা বেঁচে থাকবে বা থাকবে না, আল্লামা আব্দুল্লাহ আল কাফি সাহেব ততদিন তার এলেমে, তার চিন্তা চেতনায়, তার লেখনীতে, তার শিক্ষাগত যোগ্যতায় সব দিক থেকে তিনি বেঁচে থাকবেন। আমি মেরে ফেলেছি বলেছে, আমি এখন সমাপ্তিতে চলে গিয়েছিলাম, মৃত্যুর সন ঘোষণা করেছি। আল্লাহ তার রূহ নিয়ে গেছেন, কিন্তু আমি তাকে জাগানোর জন্যই বক্তব্য দিচ্ছি। যতদিন তাকে চিনতে পারবেন ততদিন এ দেশ আপনাকে চিনবে। কাফি নাই, এ দেশে আপনারা আপাতত নেই। কম মজহব সে হ্যাঁ, মজহব जो नहीं तुम भी नहीं, जज्बे बाहम नहीं तो महफिल अंजुम भी नहीं। যদি এই আহলে হাদিসের কথা বলে, তিনি আহলে হাদিসকে মাযহাব বলেন নাই, তিনি আহলে হাদিসকে রাজনৈতিক দল বলেন নাই। তিনি বলেছেন আহলে হাদিসরা সকলের সাথে মিলে কাজ করবে। তবে আমার প্রফেসর ভাই যেটা বলেছেন ওটা ওই আঙ্গিকে নয়, ওটা দুর্বল আঙ্গিকতা। আমার ভিত্তি মজবুত রেখে তারপরে সবার সাথে মিলা। আমি আত্মহতি দিয়ে, আত্মহত্যা করে, নিজেকে বিলীন করে দিয়ে অন্যের সাথে মিশতে যাব, দিস ইজ এ রং আইডিয়া। আপনি এটা মনে রাখবেন। আপনার সেই সক্ষমতা রয়েছে, আপনার সেই সক্ষমতা এখন নাই। কেউ কি মনে করেছিল যে 15-16 বছরের এই জগদ্দল পাথর, এই আয়নাঘর, এই জুলুম, এই অত্যাচার, এই গোয়েন্দা, এখানে কত পুলিশ ঘুরতো, কতজনকে অ্যারেস্ট করতো, কত ঝামেলার সৃষ্টি করতো, কত বড় ভাই ধরতে হতো, কত থানায় যেতে হতো, কত কিছু করতে হতো, এখন তা করতে হচ্ছে? আপনারা কেউ আশা করেছিলেন হবে না? হলো কিভাবে? সম্ভব ইনশাআল্লাহ। কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি
প্রত্যেক জিনিস তার নিজের দিকে ফেরত যায়। হিস্ট্রি রাইট ইটসেলফ, ইতিহাস তার নিজেকেই লেখে। হিস্ট্রি রিপিটস ইটসেলফ, ইতিহাস নিজেকেই নিজে পুনরাবৃত্ত করে। এই দেশে তাই হবে ইনশাআল্লাহ, আমি আশাবাদী। আমাদের আকীদা সঠিক, আমাদের আমল সঠিক, আমাদের দাওয়া ছড়ে যাচ্ছে ছাত্র ছাত্রী, যুবক যুবতী, আর্মি, তরুণী, তারপরে আপনার বিচার বিভাগে, ঊর্ধ্বতন রাষ্ট্রীয় ব্যাপারে সর্বত্র আমাদের দাওয়াত আগুনের ঝড়ের গতিতে ছড়ে পড়েছে। কিন্তু সুসংগঠিত করা, একটা চিন্তার দিকে নিবেদিত করা। কেউ কেউ মনে করে আহলের সাথে মিশু, আমি রফলাদিন করবো, ভোটটা তো পাবো কমপক্ষে, তাই না, আমার আমলটা তো সহি হবে। কেউ কেউ মনে করেন, ওইভাবে করেন, কিন্তু লিডারশিপ মানেন না। এখানে আমার বেশি বেশি ভিতরে ঢুকবো না। আপনাদের সভাপতি কে? প্রফেসর ডক্টর। তিনি যদি নাক বোচাও হন, তিনি যদি ছোটখাটো মানুষ হন, নাক কোকড়ানো হয়, পোশাক পরিচ্ছদ ভালো না হয়, এই দেশের আহলে হাদিসের যারা এমপি, যারা ব্যবসায়ী, যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, তার নির্দেশ মানতে হবে কিনা? যদি না মাইনা করে, আব্দুল্লাহ উঠো আর বসো, এটা অর্গানাইজেশন নয়, এই তালে চলা যাবে না। এখানেও চ্যালেঞ্জ আছে। কাফি সাহেব কাউরে তোয়াক্ক করে নেতৃত্ব দেননি। আমি এই মুহূর্তে বলবো না, তারা সহযোগিতা করছেন, তারা পাশে আছেন, তারা সব করছেন আলহামদুলিল্লাহ। কিন্তু নেতৃত্ব কার? ডক্টর আব্দুল্লাহ ফারুক। এটা আব্দুল্লাহ ফারুককেও চিন্তা করতে হবে। আই এম দি লিডার, আল্লাহ হস্তে আমি লিডার। কাফি সাহেব লিডার ছিলেন, কাফি সাহেব লিখেছেন, কাফি সাহেব নেতা ছিলেন, সেই চেয়ারে আপনি রয়েছেন। সেক্রেটারি জেনারেলকে সেক্রেটারি জেনারেলই হতে হবে। আল্লাহ আব্দুল্লাহ এর মতো, আব্দুর রহমান বিএবিটির মতো লিখে যেতে হবে সাহসিকতার সাথে, রেকর্ড করতে হবে সাহসিকতার সাথে, বক্তব্য উপস্থাপন করতে হবে সাহসিকতার সাথে। এই নেতৃত্বের যথাযথ আকৃতিটাকে পুনরুদ্ধার করার চেষ্টা করতে হবে। এটা একটা বিরাট চ্যালেঞ্জ। কাফি সাহেবের পথ ধরে এগাতে হবে, তার নির্দেশ সুরা নিয়ে যে কাজ করবেন সেটা যেন কার্যকর হয়। কাফি সাহেবের এটাও পদ্ধতি। সংবিধানে তিনি লিখে গেছেন, যারা আহলে হাদিসের আকীদা, যারা আহলে হাদিসের বিশ্বাস, যারা আহলে হাদিসের রাজনীতি, যারা আহলে হাদিসের সমাজনীতি, যারা আহলে হাদিসের তামাদ্দুন, তারা ইসলামী মূল ভিত্তিতে বিশ্বাস করে না, তাদের মুহাম্মদী আন্দোলনে ঢোকার অধিকার নাই। এই মুহূর্তে আমি ছাঁটাই করতে বলছি না, মানসিকতা প্রস্তুত করেন, চিন্তা চেতনাকে ওইভাবে নিয়ে যেতে হবে। আমার 12টা নেতার দরকার যেন 20 বছর পরে না হয়। সমন্বয় বড় কঠিন ব্যাপার, দৃঢ়ভাবে আপনাকে চিন্তা করতে হবে। এই সকল বিষয়গুলো আমি আজকে বলতে চাই নাই, সময় বাড়িয়ে দিয়ে আরো বিপদের সৃষ্টি করেছেন। সম্মানিত উপস্থিতি, গঠনতন্ত্র অনুযায়ী, নিয়মতন্ত্র অনুযায়ী তার যে আন্দোলনের দূরদর্শিতা, তার যে লক্ষ্য, দূরদর্শী লক্ষ্য, যেটা মাঝখানে হারিয়ে গিয়ে এখন একটা সুযোগ সৃষ্টি হয়েছে, এই সুযোগে আমাদের সব কিছুরই সফল করতে হবে। আর একটু বলেই যায়, আধাই গলে গাধায় বোঝে। ইউনিভার্সিটি নিয়ে যে সমস্যা সৃষ্টি হয়ে থাকে, সমাধান আপনারা চান কিনা? সমাধান করতে হবে এই মুহূর্তে। This is the very time to establish this university on the way of Islamic principles, ইসলামিক রীতিনীতির উপরে এই ইউনিভার্সিটিকে আবার পুনরুদ্ধার বলবো না আমি, যেটাকে যে লাইনে চলা দরকার সেই লাইনে চলার মতো ব্যবস্থা আপনারা চান কিনা? হাত তুলেন আগে থেকে পিছন পর্যন্ত। সময় দিয়েছেন, সুস্পষ্ট কথা বলে যাচ্ছি। কিছু কিছু খবর আমার কাছে সবই আছে। এটা ছিল ইসলামিক ইউনিভার্সিটি, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি সায়েন্স অ্যান্ড টেকনোলজি হয়ে গেল চোখের পলকে। যারা অক্ষ করেছেন জমি, তাদেরকে জবাব কি? তারা সায়েন্সের জন্য দিচ্ছে, টেকনোলজির জন্য দিচ্ছে, অ্যাপ্লিকেশন দিচ্ছে, ভালো কথা।